হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। হ্যাঁ, এই মাত্র পড়ানো একটা ব্যাচ শেষ করে আপনাদেরটা ধরলাম। হ্যাঁ, ওকে। মোটামুটি সবাই তারিকুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তারিক ভাই কেমন আছেন আপনি? অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, সরাসরি যুক্ত হইলেন। ওকে, তা ক্লাস শুরু করে দিচ্ছি, ঠিক আছে? ভালো মতো দেখেন, ক্লাস শুরু করে দিচ্ছে। আজকে ক্লাস টু হচ্ছে আপনার হচ্ছে লিটারেচার। হ্যাঁ, একটা এদিকে গ্রামার যাবে, আরেকটা হচ্ছে লিটারেচার যাবে, আবার গ্রামার যাবে, লিটারেচার যাবে। এইভাবে এই সিরিয়ালটা মানে আগাইলে আমাদের দুইটা সাবজেক্টে, যেহেতু মোটামুটি অনেকগুলি টপিক আমাদের শেষ করতে হবে, আর একটু ভ্যারাইটিস থাকলে পড়তেও ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আছে। আবার যেসব গ্রামার একটার সাথে আরেকটা লিঙ্ক, কথাটা বুঝি, যেসব গ্রামারের একটার সাথে আরেকটা লিঙ্ক আছে, সেই গ্রামারগুলো আবার টানা ক্লাস নিয়ে নিব। ধরুন 1 নম্বর ক্লাসের সাথে 2 নম্বর যদি লিঙ্ক থাকে, তাহলে 1, 2, যদি লিটারেচার হয় লিটারেচারই নিব, গ্রামার হলে গ্রামার নিব। হ্যাঁ, যাতে কোনো ধরনের হ্যাম্পার না হয়, ঠিক আছে। যেহেতু এরপরে গ্রামার নতুন একটা টপিক নিব, অতএব এখন আমার দরকার নেই যে এখন ওই লিটারেচার একটা বাদ দিতে। হ্যাঁ, একটু ফ্লেভারটা চেঞ্জ করাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন। আচ্ছা, যারা যারা আছেন সবাই কেমন আছেন আপনারা? তো শুরু করেন। দেখেন, ক্লাস 2, ঠিক আছে। লিটারেচার আজকে গুরুত্বপূর্ণ যে টপিকটা বরাবর লেখেন, দি ওল্ড ইংলিশ, পিরিয়ড, ঠিক আছে। তার আরেক নাম হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ড, ঠিক আছে। দি ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো সেকশন পিরিয়ড, যেটা সময়কাল হচ্ছে 450 থেকে 1066। 450 থেকে 1066 লেখেন, 450 থেকে 1066। ওকে, তাহলে লিখছি একটু, তাহলে শুনি আমরা। হ্যাঁ, বিসমিল্লাহ করে শুনি। দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, এরকম বাংলা সাহিত্যের হচ্ছে 3টা যুগ আছে। একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এরকম হচ্ছে ইংরেজি সাহিত্যের হচ্ছে 8টা যুগ আছে। কয়টা যুগ? 8টা, ঠিক আছে। দেয়ার আর 8 টাইপস অফ পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। তার মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে দ্য ওল্ড পিরিয়ড, যার আরেকটা নাম হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ড। কথাটা বুঝি, ওল্ড পিরিয়ড যার আরেকটা নাম হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ড, ঠিক আছে। এই ওল্ড পিরিয়ডের আরেক নাম হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ড। এখন দেখেন, এই যে অ্যাংলো, তারপরে সেকশন, আরেকটা জুট, মানে যেটাকে আমরা পাট বলি, আরেকটা কি? জুট, JUTE, জুটস, ঠিক আছে। অ্যাংলো সেকশন এবং জুটস, এরা ছিল এক ধরনের উপজাতি। এরা ছিল জার্মান উপজাতি। কোন উপজাতি ছিল? জার্মান উপজাতি। 5ম শতাব্দীতে, কোন শতাব্দী? 5th সেঞ্চুরি, ঠিক আছে। কোন সেঞ্চুরি? 5th সেঞ্চুরি, ঠিক আছে। 5ম শতাব্দীতে এরা জার্মান থেকে ব্রিটেনে আসে। ব্রিটেন মানে হচ্ছে ইংল্যান্ডে আসে। ব্রিটেনে এসে ব্রিটেনদের তাদের জায়গা থেকে মানে কি করে বের করে দেয়, যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে, তাদের ব্রিটেনকে তাদের জায়গা থেকে বের করে দিয়ে তারা কি করে, এই অ্যাংলো সেকশন এবং জুটস, এই উপজাতিগুলি কি করছে, তারা মিলে একটা নিজেদের সমাজ ব্যবস্থা গড়ে তোলে, যেখানে তারা তাদের মতো ভাষা, রীতি নীতি, কথা বলা, চলাফেরা, হাবিজাবি নিজের মতো করে তারা সবকিছু চালাচ্ছিলেন। এই কারণে তাদের ওই নাম অনুসারে বলা হয় অ্যাংলো সেকশন পিরিয়ড, যেটা শুরু হচ্ছে 450 থেকে, আবার শেষ হচ্ছে 1066-তে।
এরকম হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শুরু হয় 650 থেকে, শেষ হয় 1200-তে। আবার কেউ কেউ বলেন, সুনীতি কুমার বলেন 950 থেকে, উনিও আবার বলছেন শেষ হয় 1200-তে। আবার সুকুমার সেন নামে একজন ভদ্রলোক আছেন, উনি বলেন হচ্ছে 900 থেকে শুরু আর হচ্ছে 1300-তে গিয়ে শেষ। আর আমাদের শহীদুল্লাহ বলে কত থেকে কত পর্যন্ত, 650 থেকে 1200 পর্যন্ত, ঠিক আছে। আর বাংলা সাহিত্যে আর ইংরেজি সাহিত্যে 450-এ শুরু, 1066-তে শেষ। তার মানে ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্যের আগে আসছে। সবসময় মনে রাখবেন, ইংরেজি সাহিত্য থেকে বাংলা সাহিত্যের লেখকরা অনেক কিছু কি অনুকরণ করে লিখতেন। ইংরেজিরা বাঙালির কাছ থেকে অনুকরণ করতেন না, বাঙালিরা ইংরেজদের কাছ থেকে অনুসরণ করে লিখতেন। কথা কি ক্লিয়ার? অতএব এই যুগের যে মানুষগুলি আছে, তাহলে এই যুগের মানুষকে অ্যাংলো সেকশন যে জুটগুলি আছে তারা কি করে, 5ম শতাব্দীতে ব্রিটেনে আসে, ব্রিটেনদের তাদের জায়গা থেকে পরাজিত করে নিজেরা একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলে এবং ওই সমাজ ব্যবস্থার মতো তাদের ভাষা, রীতিনীতি যত যা যা আছে তাদের মতো করে তারা চালাতে থাকে। এই কারণে এটাকে বলা হয় কি, অ্যাংলো সেকশন পিরিয়ড। একদম ক্লিয়ার? অনেকে বেসিক আইডিয়াগুলি জানতেন না, এগুলি জানেন। আর ওনারা কোন সেঞ্চুরির লোক? 5th সেঞ্চুরির লোক। এখন এই অ্যাংলো সেকশন যুগের মেইন যে ক্যারেক্টারিস্টিক্সগুলি কি থাকে, ঠিক আছে, একটু দেখান। অ্যাংলো সেকশন যুগের এখানে লেখেন ক্যারেক্টারিস্টিক্স, লেখেন ক্যারেক্টারিস্টিক্স, লেখেন ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তাদের প্রথম যে ক্যারেক্টারিস্টিক ছিল লেখেন। নাম্বার 1, প্রথম যে ক্যারেক্টারিস্টিক ছিল লেখেন, লাভ ফর সি অ্যাডভেঞ্চার, লাভ ফর সি অ্যাডভেঞ্চার। তাদের প্রথম যে ক্যারেক্টারিস্টিক ছিল কি ছিল? লাভ ফর সি অ্যাডভেঞ্চার। তারপর তাদের পরের যে ইয়া ছিল লেখেন হিরোইক, আমি বুঝাচ্ছি, লেখেন হিরোইক ডিডস। তারপর এখানে লেখেন সেভেজারি, ঠিক আছে। লাভ ফর সি অ্যাডভেঞ্চার, হিরোইক ডিডস, সেভেজারি, ঠিক আছে। তারপর লেখেন যে স্ট্রং বিলিফ ইন ফেট, স্ট্রং বিলিভ ইন ফেট। খেয়াল করেন ব্যাপারটা। তাহলে অ্যাংলো সেকশন যুগের যে বৈশিষ্ট্যটা আছে, তাদের প্রথমটা কি? সি অ্যাডভেঞ্চার, হ্যাঁ, সমুদ্রের যে যাত্রা করতো তারা, এটার প্রতি তাদের প্রচুর কি ছিল? ভালোবাসা ছিল, হ্যাঁ। তারপর তো হিরোইক ডিডস জিনিসটা কি? দুঃসাহসিক কর্মকাণ্ড তারা করতো। এতে কিন্তু মা বাপ ছিল না, বুক পিট ছিল না, বুঝতে পারছেন? যখন যেটা মাথার মধ্যে ক্যারা উঠতো সেটাই করতো। কারা? এই ওল্ড ইংলিশ বা অ্যাংলো সেকশন পিরিয়ডের মানুষগুলি, বুঝতে পারছেন? এই জন্য এখানে বলা হয়তো কি, তাদেরকে বলা হয় হিরোইক ডিডস মানে কি? দুঃসাহসিক কর্মকাণ্ড, হ্যাঁ। তারপর সেভেজারি মানে কি? বর্বরতা। যেমন ওই যে ব্রিটেনদের এসেও ওনাদের জায়গা থেকে ওনাদেরই পরাজিত করে কি করে নিজেরা একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলে। তাহলে এটা কি, এটা বর্বরতার মতো না? তাই এই বর্বরতা হচ্ছে কি? সেভেজারি, হ্যাঁ। অনেকে বাংলা জানেন না, বর্বরতা, ঠিক আছে, লিখে দিলাম। স্ট্রং বিলিফ ইন ফেট, হ্যাঁ। স্ট্রং বিলিফ ইন ফেট মানে কি? তারা হচ্ছে ভাগ্যের প্রতি বিশ্বাসী ছিল, যে ভাগ্যে এটা আছে এটাই হবে, বুঝতে পারছেন? কর্মকাণ্ড যতটুকু করতেন, কোনো কাজ করার পর যদি তারা মনে করতে এটা ভুল হয়েছে, হ্যাঁ, মানে এটা ভুল হয়েছে, মানে এটা করা তাদের ঠিক হয় নাই, তখন তারা সাথে সাথে বলতে ভাগ্যের লেখা ছিল, এই এখন করা ঠিক হয়েছে কি হয় না এটা চিন্তা করা দরকার নাই, বুঝতে পারছেন? এই জিনিসগুলি তারা বিশ্বাস করতে, স্ট্রং বিলিফ ইন ফেট। এই যুগের এখন এক ভদ্রলোক আছে, বুঝতে পারছেন? এই ভদ্রলোকটা কি করছে দেখেন। এটা মুছে দিলাম, হ্যাঁ, মুছে দিলাম এটা। এখন কখনো যদি আরেকটা জিনিস বলে রাখি, পরীক্ষা যদি আসে, এই যে সেকশন, কোন উপজাতি, কোন দেশের উপজাতি, পরীক্ষা যদি আসে সেকশন কোন দেশের উপজাতি, এটা কি? এটা কিন্তু জার্মানির,
এটা কোন দেশে? জার্মানি। জার্মান থেকে বারবার বলতেছে ব্রিটেনে আসে, তারপর ব্রিটেনদের পরাজিত করে নিজেরাই কি একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলে। তাহলে সেকশন কোন জাতি? জার্মান জাতি, জার্মান উপজাতি। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এই বেসিক ইনফরমেশনগুলো কখনো ভোলা যাবে না, এই বেসিক ইনফরমেশনগুলো কখনো ভোলা যাবে না। তারপরে লেখেন, এখানে স্টার্ট দিয়ে লেখেন, লেখেন earliest monument in English, earliest monument in English literature is Beowulf। দেখেন, এই আর্লিয়েস্ট মনুমেন্ট মানে হচ্ছে আদি নিদর্শন। বাংলা সাহিত্যে যেমন আদি নিদর্শন কি? চর্যাপদ। ইংরেজি সাহিত্যের এরকম আদি নিদর্শন কোনটা? বিওলফ। এই বিওলফটা হচ্ছে কবিতা, এই বিওলফটা কি? কবিতা। এখন পরীক্ষায় আসে এই বিওলফ কত লাইনের কবিতা, ঠিক আছে? এটা টোটাল লাইন ছিল 3200 লাইন। কি ছিল? টোটাল লাইন ছিল কি? 3200 লাইন অথবা 3176 লাইন এই বিওলফ কবিতা, ঠিক আছে? এটা ক্যান্টো মানে হচ্ছে ভাগ। এটা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। বড় বড় কবিতা যেমন 3200 লাইনের কবিতা, এটা তো বড় কবিতা। বড় কবিতার ভাগকে ক্যান্টো বলা হয়। বড় বড় কবিতার যে ডিভিশনগুলি থাকে, ভাগগুলি থাকে, ওগুলিকে কি বলা হয়? ক্যান্টো। মাথায় থাকবে কি বলছে? কথাগুলি ভালো মতো শুনেন। ছোট ছোট যে কবিতাগুলি আছে, ধরেন 20 লাইনের কবিতা, 25 লাইনের কবিতা, 20 লাইনের কবিতা যদি 2টা ভাগ থাকে, 10 লাইন পর্যন্ত এক প্যারা, বাকি 10 লাইন বাকি 10 লাইন হচ্ছে আরেক প্যারা। তা 2 প্যারার মধ্যে 10 10 20 লাইন হয়ে গেল, তাই না? তো এই 20 লাইনের যে 2টা আলাদা আলাদা প্যারা হলো ছোট কবিতার, সেটাকে বলা হয় স্ট্যানজা। সেটাকে কি বলা হয়? স্ট্যানজা, ঠিক আছে? আর যখন বড় বড় কবিতা থাকবে, এটার যখন ভাগগুলি থাকবে, তখন এটাকে বলা হয় ক্যান্টো। ক্যান্টো জিনিসটা কি তাহলে? 500 লাইনের একটা কবিতা, কি বলছে বলেন? 500 লাইনের একটা কবিতা, এটা যদি আপনার 250 বা 100 লাইন পর এক ভাগ, আরেক 100 লাইন পর আরেক ভাগ, মানে এরকম 100 করে যদি 5টা ভাগে ভাগ করে, তাহলে ক্যান্টো হবে 5টা, তখন স্ট্যানজা না, কারণ 500 লাইন হচ্ছে বড় কবিতা। হ্যাঁ, এরকম খেয়াল রাখবেন। তারপর দেখেন, এটা রাইটার হচ্ছে লেখেন, রাইটার হচ্ছে অ্যানোনিমাস। লেখেন। রাইটার হচ্ছে অ্যানোনিমাস। ঠিক আছে? এখন দেখেন, এইখানে এটা নিচে আরেকটা লেখেন, এটা লেখেন ইপিক পয়েম। তার মানে বিওলফ পরীক্ষা বেসিক ইনফরমেশন, এটা কত লাইনের কবিতা ভাই? 3200 লাইনের, কেউ বলছে 3176 লাইন। বাস। বিওলফের ক্যান্টো মানে ভাগ কয়টা? 2টা। রাইটার হচ্ছে অ্যানোনিমাস। অ্যানোনিমাস মানে কি? বেনামি। অ্যানোনিমাস মানে কি? বেনামি। কে লিখছে কেউ জানে না। তারপর হচ্ছে এটা হচ্ছে কোন, এই বিওলফ কোন টাইপের কবিতা? এটাকে বলা হয় এপিক পোয়েম। এটাকে কি বলা হয়? এপিক পোয়েম, ঠিক আছে? এই বিওলফের কাহিনীটা শুনেন। বিওলফ ছিল গিয়াট নামে একটা উপজাতি, ঠিক আছে? কি? বিওলফ ছিল একটা গিয়াট নামে একটা কি, ঠিক আছে? না, GEAT, গিয়াট, উচ্চারণ হচ্ছে গিয়াট উপজাতির একজন সদস্য, ঠিক আছে? উনি যে এলাকায় থাকতো, ওই এলাকায় একজন রাজা ছিলেন, ঠিক আছে? এই রাজা কি করছেন? একটা রাজার নাম ছিল রথগার। রাজার নাম কি ছিল? রথগার। এটা হচ্ছে রথগার ছিল কি খেয়াল করেন, হ্যাঁ? রাজার নাম ছিল হচ্ছে রথগার। এই রথগার মানে কি? এই রথগার ছিলেন একজন কিং। এই রাজা একটা প্রাসাদ তৈরি করে। দেখেন, ইংরেজি সাহিত্যে যেটা আদি নিদর্শন, চর্যাপদ জানেন, কবিতা জাতীয় জিনিস, এই যেটা আদি নিদর্শন বিওলফ, এটা বেসিক ইনফরমেশন জানেন, অনেকে জানেন না ঘটনা, হ্যাঁ? তাহলে বিওলফ হচ্ছে গিয়াট উপজাতির একজন
আর এইদিকে হচ্ছে রদগার নামে উনি যে উপজাতি থাকে ওনাদের একজন রাজা ছিলেন, সেই রাজার নাম হচ্ছে রদগার। এই রাজা একটা প্রাসাদ তৈরি করে, প্রাসাদের নাম ছিল হিওরট। হিওরট প্রাসাদের নাম ছিল হিওরট, ঠিক আছে? হরসেকের হি অন্তস্থকের ও রট, হিওরট। খুব সুন্দর মতো সবকিছু চলছিল। হঠাৎ করে এই প্রাসাদের মধ্যে, এটা তো একটা প্রাসাদের নাম তাই না, প্যালেস, এটা কি নেম অফ আ প্যালেস, প্রাসাদ। এই প্রাসাদের মধ্যে গ্র্যান্ডেল নামের, দেখেন গ্র্যান্ডেল নামে এক রাক্ষসের আবির্ভাব হয়। রাক্ষস, এই গ্র্যান্ডেল ছিল একটা রাক্ষস, একটা রাক্ষসের আবির্ভাব হয়। এই রাক্ষসটা কি করে, এই যে রাজা রাজসভায় আসে, হিওরট প্রাসাদে আসে, আর এক একজন সভা কবি বা এক একজন সদস্যকে এই রাক্ষস উঠাই নিয়ে যায়, উঠাই নিয়ে মেরে ফেলে। আর এরকম প্রতিদিন চলতে চলতে ওই রাজপ্রাসাদের মধ্যে একটা কি চলে, একটা ধরনের এটাকে কি বলা হয়, রাজপ্রাসাদের মধ্যে এখন একটা তোলপাড় শুরু হয়। সবাই আতঙ্কে থাকে কখন কাকে নিয়ে যায়। এই সময় রাজা এখন যখন একদম হীনমন্য অবস্থায় আছে, এবং এই রাক্ষসের সাথে তো আসলে যুদ্ধ করা কোনোভাবেই সম্ভব না। রাজা আর উপায় না পেয়ে, বুঝতে না পেরে রাজা কি করবে ভাবতে পারছিল না। ওই সময় বিউলফ, যে গিয়াট উপজাতির একজন লোক, এই বিউলফ এসে রাজাকে বললো, রাজার নাম কি ছিল, রদগার, রাজার নাম কি, রদগার। রদগারকে বললো যে আমি পারবো যে রাক্ষসের সাথে যুদ্ধ করতে। এরকম করে রাক্ষস যখন আবারও আসে, তখন বিয়লফ কি করে রাক্ষসের সাথে যুদ্ধ করে। যুদ্ধ করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায়, সেই বিয়লফ এই রাক্ষসকে কি করে, তার সাহসিকতার পরিচয় দিয়ে বিয়লফ রাক্ষসকে মেরে ফেলে। বুঝতে পারছেন? সাথে সাথে সবাই খুশি হয়, বিয়লফকে রাজা একটা ভালো একটা পজিশন দিয়ে যায়, তার আর কোনো সমস্যা থাকে না। এটা হচ্ছে ফার্স্ট ক্যান্টো, মানে 1 থেকে 1600 লাইনের মধ্যে কবিতা। 1601 থেকে 3200 লাইনের মধ্যে কি বলছে, তখন বলছে 50 বছর পরের কথা। কত বছর পরের কথা? 50 বছর পরের কথা। এই 50 বছর পর এই বিয়লফ এখন নিজে হয়ে গেছে কি, এই যে গিয়াট নামের যে উপজাতির কথা বলছি না, গিয়াট মানে যে জাতির কথা বলছে, গিয়াট হচ্ছে একটা কিসের নাম, জাতির নাম। হ্যাঁ, এই গিয়াট জাতির নিজে কি তখন ছিল এমনি নর্মাল মানুষ, মানে সাধারণ জনগণের মধ্যে একজন ছিল। 50 বছর পর এটাকে যখন মারে, তার 50 বছর পর তখন সে হয়ে যায় গিয়াট জাতির রাজা। ঠিক আছে? এখন কি করে, রাক্ষসের উপদ্রব যে 50 বছরে, কিন্তু ওনাকে মারার পর কিন্তু আর কিছু ছিল না। এরপরে আবিষ্কার হয়, রাক্ষসের পর নতুন একটা প্রাণীর আবিষ্কার হয়, সেটা হচ্ছে ড্রাগন। এই ড্রাগন আবার কি করে, এই ড্রাগন আবার অ্যাটাক করে হচ্ছে ওই রাজপ্রাসাদে, একটা একটা করে গ্র্যান্ডেলের মতো এক একজন করে মেম্বার নিয়ে যায়। এমন একটা বাজে অবস্থা, কে আটকাবে পারে না। সে বিয়ল্প আবার সাহসিকতার সাথে কি করে, ড্রাগনের সাথে যুদ্ধ করে। যখন এই ড্রাগনের সাথে যুদ্ধ করে, ড্রাগনকে মেরে ফেলে, এবং ড্রাগনের একটা হাত, হ্যাঁ, ছুটে মানে খুলে নিয়ে এসে প্রাসাদে এসে হাজির করে, দেখ ড্রাগনের হাতটা আমি নিয়ে আসছে। কারণ এই ড্রাগন যখন মারা যায়, এই ড্রাগনের আবার একটা সন্তান ছিল, ছেলে ছিল। এই ছেলে আর সহ্য করতে পারে না, আমার সামনে আমার মাকে মেরে ফেলছে। তাই ড্রাগনের ছেলে, আরেক ড্রাগন, সে আবার কি করে, আবার নতুন করে ওই প্রাসাদে হামলা করে। তখন ওই ড্রাগনের ছেলের সাথে আবার কে যুদ্ধ লাগে, কি আমাদের বিয়ল্ফ। বুঝতে পারছেন? এই বিয়ল্ফ এখন আবার কি করলো, যুদ্ধ যখন লাগে, এটা ওই ড্রাগনের ছোট ছেলের সাথে যখন যুদ্ধ করতে করতে তলোয়ার দিয়ে ইচ্ছা মতো বাইরেতে সমুদ্রের পাড়ে নিয়ে যায়। একটা সময় কি করে, যে ড্রাগনের পেটের মধ্যে ছুরি ঢুকায় দেয়, ড্রাগন মারা যায়, মানে তলোয়ার ঢুকায় দেয়, তলোয়ার আঘাতে মারা যায়। আবার এদিকে ড্রাগনের যখন মারামারি করে, ড্রাগনের অনেক বড় বড় কিছু আঘাত বিয়ল্ফের শরীরে লাগে। ঠিক আছে? প্রথমে ড্রাগন মারা যায়, পরে বিয়ল্ফ আবার রাজপ্রাসাদে আসে, সে কিছুদিন অসুস্থ হয়ে যায়, তার শরীরে যন্ত্রণা শুরু হয়, তার কিছুদিন পর এই বিয়ল্ফ কি হয়, মারা যায়। বুঝতে পারছেন? এই হচ্ছে আপনাদের ইংরেজি সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে বিয়ল্ফের কাহিনী। ঠিক আছে? একজন সাহসী একজন ছিল, এই ব্যাপার। তাহলে এখানে কি ছিল, রদগার নামে একটা রাজা ছিল, এই রাজার একটা প্রাসাদ ছিল হিওরট। আর এখানে প্রথম 50 বছর আগে রাক্ষস আক্রমণ করত, পরের 50 বছর পর ড্রাগন আক্রমণ করত। আর বিয়ল্ফ ছিল হচ্ছে গিয়ার জাতির একজন প্রথম দিকে সাধারণ সদস্য, পরে ছিল নিজেই ছিল গিয়ার জাতির কি রাজা। বুঝতে পারছেন? তাই এটা, এই কবিতাটা কে লিখছে, বহুত কষ্ট, আপনাদের তো সংক্ষেপে বললাম, এই 3200 লাইন,
মানে আমি গুনে দেখছি অনলাইনে 3176 লাইন, একা একা ধৈর্য সহকারে 3176 লাইন পড়ছে। পড়ার পর দেখি 1 থেকে 1600 পর্যন্ত এটার লগে যুদ্ধ করছে, এটারে মারছে। 1601 থেকে 3200 মধ্যে আছে, এটার লগে যুদ্ধ করে এটারে মারছে। কি কাহিনী আল্লাহ জানে, ভালো জানে। কবিতাটা পড়ছে, প্রচুর গালি দিচ্ছে শেষ করার পর। কারে গালি দিচ্ছে, লিখছে এটাকে অ্যানোনিমাস। অ্যানোনিমাস কে লিখছে এখনো পর্যন্ত কেউ জানে না। বুঝতে পারছেন, এই হচ্ছে অবস্থা। যাই হোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 2013 সালের কোশ্চেন ছিল বিউলফ ইজ আ ড্যাশ। বিউলফ ইজ আ ড্যাশ, এটা কি? 4টা অপশন ছিল, তার মধ্যে একটা ছিল কি? এপিক পয়েম। এটা কবে আসছিল? স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2013 সালের কোশ্চেন। ঠিক আছে, এপিক পয়েম, এটা দেখে রাখা ভালো। হ্যাঁ, সবাইকে কথা বুঝতেছে? লেখেন এখন এখানে যে ইম্পর্টেন্ট রাইটারগুলো লেখেন। 1 নম্বর লেখেন ক্যাডমন। লেখেন ক্যাডমন, আর্লিয়েস্ট poet in English literature। ঠিক আছে, ওনাকে বলা হয় ফাদার অফ সেক্রেড সং। ঠিক আছে, উনি বিলংস করেন 7th সেঞ্চুরি। লেখেন ঠিক আছে। he was called the Milton of Anglo-Saxon। He was called the Milton of Anglo-Saxon. Listen. He was a shepherd. এখন ওনার ফেমাস poems। লেখেন জেনেসিস, জুডিথ, আরেকটা হচ্ছে আপনার কি প্যারাফ্রেজ। এগুলো লেখা শেষ করে জানেন ডলি জি স্যার। ওকে, গল্পগুলো শেয়ার করছেন, নইলে তো আজীবন খালি লাইনই পড়বেন, এগুলো তো জানবেন না কি। তো একটু শেয়ার করে পড়লেও কথাগুলি বোঝা যায়। হ্যাঁ, এতটুকু লেখা শেষ হলে সবাই একটু জানান। লেখা শেষ হলে জানান। ডান্সার লামিয়া। ওকে জি স্যার। দেখেন তাহলে এখানে দেখেন ক্যাডমন। এই যে আমরা জানি বাংলা সাহিত্যের আদি কবি কি পড়ছেন আপনারা ছোটবেলা থেকে? লুইপা পড়ছেন না? বাংলা সাহিত্যের আদি কবিকে লুইপা। এরকম ইংরেজি সাহিত্যের আদি কবি হচ্ছে ক্যাডমন। উচ্চারণ কি? ক্যাটমন, ক জফলা আকার ড মন ও মন। ঠিক আছে, ক্যাডমন। এই ক্যাডমনকে বলা আর্লিয়েস্ট পয়েট ইন ইংলিশ লিটারেচার। কথাটা বুঝি। ওনাকে বলা হয় ফাদার অফ সেক্রেড সং। সেক্রেড সং হচ্ছে পবিত্র গানের জনক। উনি প্রফেশনালি একজন শেফার্ড ছিল, মেষপালক ছিল, শেফার্ড। এই ক্যাডমন কি করতো? পবিত্র গানের জনক জিনিসটা কি দাঁড়াইলো একটু শুনেন। হ্যাঁ,
পবিত্র গানের জন্য। জিনিসটা কি হলো, ক্যাটবন একজন ছোটবেলা থেকে একজন শেফার্ড ছিলেন, মেষপালক ছিলেন। ওনাদের আমলে, উনি হচ্ছে 7th সেঞ্চুরির লোক, ওনাদের আমলে এরকম ছিল সারা সকাল যে কাজে করুক না কেন, বিকালবেলা সিনিয়র জুনিয়র সবাই একসাথে গোল করে বসবে। ঠিক আছে, সিনিয়র জুনিয়র যখন তারা সবাই একসাথে গোল হয়ে বসবে, তখনই তাদের কি তখন তারা কি একটা গানের আসর তাদের শুরু হইতো। সেই গানের আসরের নিয়মটা কি ছিল, 1 by 1, যে এখানে কে আছে, প্রথমে হচ্ছে কে, এইখানে কাকে ডলি দেখতেছি, তারপরে হচ্ছে লামিয়া। ডলি আগে কি করতো, ডলি শুরু করবে, তারপর লামিয়া শুরু করবে, তারপর স্বাক্ষর শুরু করবে, এরকম সিরিয়াল বাই সিরিয়াল সবাই গান শুরু করবে। যখনই গান সবাই গাইতো, সিরিয়ালে যখন ক্যাটমনের পালায় আসতো, সাথে সাথে ক্যাটমন কি করতো, ওই আসর ছেড়ে উঠে দৌড়ায় যেত। তখন সবাই ডাক দিত, এই ক্যাটমন এদিকে 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 আয়, তুই কই যাস? ক্যাটমন বলতেছে, আমি গান গাইতে পারি না, আমি এখানে বসতে পারবো না। আবার সবাই ডাকতো যে ক্যাটমন এদিকে আয়, তোর গাইতে হবে না, তুই বস। না না না, আমি পারি না, আমার সিরিয়াল চলে আসছে। এরকম করে ক্যাটমন কি করতো, প্রতিদিন তার আসর ছেড়ে চলে যেত। প্রতিদিন একই ঘটনা ঘটতো, ক্যাটবনের সিরিয়াল আসলে সে চলে যেত। তার একটা কথা, আমার সুর আসে না গলায়, আমি গান গাইতে পারি না, আমি কিভাবে গাইবো? এরকম একদিন ক্যাটমন হচ্ছে স্বপ্ন দেখে রাতে ঘুমের মধ্যে, এমন স্বপ্নের মধ্যে সে দেখে তার চোখের সামনে একজন অ্যাঞ্জেল আসছে, অ্যাঞ্জেল। এই অ্যাঞ্জেল এসে ক্যাটমনকে বলতেছে, ক্যাটমন ঘুম থেকে উঠ। অ্যাডমন ঘুম থেকে উঠলো, উঠার পরে অ্যাডমনকে বলা হলো একটা গান গা। সাথে সাথে অ্যাডমন বলে উঠলো, এই ক্যাটমন বলে উঠলো যে আপনি একজন অ্যাঞ্জেল, আপনি তো জানেন আমি গান গাইতে পারি না, তাহলে আপনি কেন আমাকে দিয়ে গান গাওয়াচ্ছেন? আপনি কেন ঘুম থেকে উঠে আমাকে দিয়ে গান গাওয়াচ্ছেন? তখন সাথে সাথে অ্যাঞ্জেল বলে উঠলো, আমি জানি তুমি গান পারো না, বাট ঈশ্বরের খুশি করে তুমি কি কোনো গান গাইতে পারো না? কাকে খুশি করে? ঈশ্বরের খুশি করে তুমি কি কোনো গান গাইতে পারো না? তখন তার মনটা একটু নরম হলো, কার? ক্যাটমনের। সে নিজের অজান্তেই ঈশ্বরের প্রশংসা লাভ নিয়ে গান গাওয়া শুরু করে, যেটাকে আমরা লিটারি টার্মসের ভাষায় হিম বলি। কি বলি? হিম। ঠিক আছে, হিম জিনিসটা কি? ঈশ্বরের প্রশংসা লাভ নিয়ে, ঈশ্বরের প্রশংসা লাভ নিয়ে কোনো গান গাওয়াকে হিম বলে। ঠিক আছে, তাহলে এটাকে এক কথায় আমরা ইংলিশে কি বলবো? সংস অফ প্রেজ ইন গড। ঠিক আছে, সংস অফ প্রেজ ইন গড। হ্যাঁ, ঈশ্বরের প্রশংসা লাভ নিয়ে যে গানগুলি গাওয়া হয় সেটাকে বলে হিম। এই যে মনের অজান্তে যে উনি ঈশ্বরের প্রশংসা লাভ নিয়ে গান গায়, ঈশ্বরের প্রশংসা মানে কি? এটা অবশ্যই কিসের গান? পবিত্র গান। এই কারণে তাকে বলা হয় ফাদার অফ সেক্রেট সংস। দেখছেন কোন ইতিহাস থেকে কোন ইতিহাসে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এই ইতিহাস জানাটা ইম্পর্টেন্ট। যাই হোক, উনি 7th সেঞ্চুরির লোক। ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, অ্যাংলো সেকশন যুগের মিল্টন কাকে বলা হয়? কি বলছি বলেন তো? এই যে অ্যাংলো সেকশন পড়ছে, অ্যাংলো সেকশন যুগের মিল্টন, আমরা জানি জন মিল্টনের নাম শুনছি, তাই না? তো এরকম অ্যাংলো সেকশন যুগের মিল্টন কাকে বলা হয়? ক্যাটমন। এখন যদি প্রশ্ন বলা হয় অ্যাংলো সেকশন যুগের সেকেন্ড মিল্টন কাকে বলা হয়? কি বলছি বলেন তো? সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট মিল্টন। অ্যাংলো সেকশন যুগের ফার্স্ট মিল্টন বলা হয় ক্যাটমনকে, এটা মাথায় রাখবেন। আর যদি বলা হয় সেকেন্ড মিল্টন কাকে বলা হয়, তখন হবে ক্যানে উলফ। সেকেন্ড মিল্টন, কি বলছি? সেকেন্ড মিল্টন, সেকেন্ড মিল্টন অফ কি? অ্যাংলো সেকশন। যদি বলা হয় সেকেন্ড মিল্টন অফ অ্যাংলো সেকশন কাকে বলা হয়? প্রশ্ন যদি এখন ঘুরে ফিরে ভালোই কঠিন আসতেছে, তাই কঠিনভাবে প্রিপারেশন নেওয়াচ্ছি আপনাদের। হ্যাঁ, সেকেন্ড মিল্টন অফ অ্যাংলো সেকশন কাকে বলা হয়? তখন দিবেন হচ্ছে কাকে? ক্যানে উলফ। CYNEWLF, ক্যানে উলফ। ঠিক আছে, সেকেন্ড মিল্টন অফ অ্যাংলো সেকশন বলা হয় কাকে? ক্যানে উলফকে। এটা কিছুক্ষণ পর লিখে দিব, তারপর বুঝতে পারবেন জিনিসগুলো। হ্যাঁ, ওকে, লেখা। তারপর দেখেন ওনার বিখ্যাত যে কবিতা আছে, এগুলো সব ধর্মীয় কবিতা, যেহেতু ঈশ্বরের প্রশংসা লাভ করে সেই গান গেয়েছে। একটা জেনেসিস, জুডিথ, প্যারাফ্রেজ। ঠিক আছে, মুছে দিলাম। হ্যাঁ, তারপর লেখেন 2 নাম্বার 2 লেখেন ক্যানে উলফ। একটু আগে যে নামটা লিখছে, হ্যাঁ, ক্যানে উলফ। তাকে বলা হয় অথর অফ
তাকে বলা হয় লেখেন সেকেন্ড বিল্টন অফ, আবারও লেখেন, হ্যাঁ, যাতে কখনো না বলে, সেকেন্ড মিল্টন অফ, ঠিক আছে। তারপর 3 নম্বর লেখেন কিং আলফ্রেড দ্য গ্রেট, লেখেন কিং আলফ্রেড দ্য গ্রেট, কিং আলফ্রেড দ্য গ্রেট। ঠিক আছে, ওনাকে বলা হয় ফাউন্ডার অফ ইংলিশ প্রস, কিং আলফ্রেড দ্য গ্রেট, ওনাকে বলা হয় কি ফাউন্ডার অফ ইংলিশ প্রস। তারপর লেখেন ওনার ফেমাস ওয়ার্কস, লেখেন 1 নাম্বার অ্যাংলো সেকশন ক্রনিকলস, ঠিক আছে, লেখেন অ্যাংলো সেকশন ক্রনিকলস। ওকে, লেখা শেষ করে জানা। তারপর লেখেন ভেনারেবল বেদ, ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ লার্নিং, ভেনারেবল বেদ, ওনাকে বলা হয় কি ফাদার অফ ইংলিশ লার্নিং, ঠিক আছে, ভেনারেবল বেদ লেখেন। ঠিক আছে, ওনাকে আবারও বলা হয় কি ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ, হ্যাঁ, ভেনারেবল বেদ, ফাদার অফ ইংলিশ লার্নিং, তারপর হচ্ছে ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ, ঠিক আছে। ঠিক আছে, লেখেন ওনার ফেমাস ওয়ার্কস, লেখেন দ্য এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি, লেখেন দ্য history of the English people, English people, লেখা শেষ করে জানান, একসাথে বুঝাই দিচ্ছে সব, হ্যাঁ, লেখা শেষ করে জানান। শেষ হলে নক দিয়ে না। লেখা শেষ করে জানান।
ডান, ওকে। তাহলে একটু দেখেন এখানে থেকে ক্যানে উলফ, ঠিক আছে। তাহলে ক্যানে উলফের ব্যাপারে একটা কথা বলছে যে ওনাকে বলা হয় কি, ওনাকে কি বলা হয়, ফাদার অফ সেকেন্ড মিল্টন অফ অ্যাংলো সেকশন, ঠিক আছে। অ্যাংলো সেকশনের যদি জনক বা সেকেন্ড মিল্টন বলা হয় কাকে বলা হয়, ক্যানে উলফ। আর ফার্স্ট মিল্টন বলা হয় কাকে, ফার্স্ট মিল্টন বলা হচ্ছে আমাদের কি, ক্যাডমনকে, ঠিক আছে। ফার্স্ট মিল্টন ক্যাডমন, আর সেকেন্ড মিল্টন বলা হয় কাকে, ক্যানে উলফ। খুবই গুরুত্বপূর্ণ দুটো ইনফরমেশন। হ্যাঁ, এই ক্যানে উলফ কি করছে যে ওই আপনাদের যীশু খ্রিস্ট তো নাম শুনছেন সবাই, তাই না। এই যীশু খ্রিস্ট যে করুণ পরিণতি হয়েছিল, মানে উনি তো চলে গেছেন, হ্যাঁ, ওনাকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছে উনি তো চলে গেছেন। উনি যাওয়ার পর তারপরে কি পৃথিবীতে কারা থাকে, ওনার শিষ্যরা থাকে না, সেই শিষ্যদের উপরে কঠিন নির্যাতন করা হয়। সেই শিষ্যদের কঠিন নির্যাতনের করুণ পরিণতি নিয়ে সে একটা বই লিখছিল। সে বইয়ের নাম হচ্ছে দ্য ফেট অফ অ্যাপোস্টলস। বইয়ের নামটা কি ছিল, দ্য ফেট অফ অ্যাপোস্টলস, ঠিক আছে। বইয়ের নাম ছিল দ্য ফেট অফ অ্যাপোস্টলস। এই বইটার জন্য তাকে বলা হয় অথর অফ ক্রাইস্ট। এই বইটা লেখার জন্য অথর অফ ক্রাইস্ট বলা হয়। তার মানে কি, যীশু খ্রিস্টের করুণ পরিণতি, যীশু খ্রিস্টের শিষ্যদের করুণ পরিণতি নিয়ে লেখা কি, দ্য ফেট অফ অ্যাপোস্টলস। এই জন্য তাকে বলা হয় কি, অথর অফ ক্রাইস্ট, ঠিক আছে। তারপর তাকে সেকেন্ড মিল্টন অফ অ্যাংলো সেকশন বলা হচ্ছে। জুলিয়ানা এটা জুলিয়ানা এরকম এটা কি খ্রিস্টানদের নিয়ে একটা কবিতা, ধর্মীয় কবিতা, এটা ছিল তার বিখ্যাত কবিতা। এরপর সে কিং আলফ্রেড দ্য গ্রেট, উনি হচ্ছে ইংল্যান্ডের ওয়েসেক্সের রাজা ছিলেন। আমাদের প্রাচীন যুগগুলি বাংলা সাহিত্যে যা ছিল প্রথম থেকে কবিতা দিয়ে শুরু হয়, বাট ইংরেজি সাহিত্যেও কিন্তু এরকম কবিতা দিয়ে শুরু হয়। বাট কিছু লেখক ছিল, তারা আবার কি করে, যে কবিতাটাকে আস্তে আস্তে গদ্যের ফরম্যাটে নিয়ে আসতো। কিসের ফরম্যাট, গদ্যের ফরম্যাট। সেই গদ্যটা হচ্ছে কি, প্রসের বাংলা হচ্ছে কি, গদ্যের ফরম্যাটে নিয়ে আসতো। তো এই কিং আলফ্রেড থেকে প্রথম গদ্যের ফরম্যাটটা কি করে নিয়ে আসার চেষ্টা করেন, তাই তাকে বলা হচ্ছে ফাউন্ডার অফ ইংলিশ প্রস, বাট ফাদার অফ ইংলিশ প্রস বলা হয় জন উইক্লিফ। আর বাংলা সাহিত্যের গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা জানি, ঠিক আছে। ইংরেজি সাহিত্যের ফাউন্ডার বলা হয় কিং আলফ্রেড দ্য গ্রেট। ওনার ফেমাস একটা ওয়ার্কস আছে, সেটা কি, ওয়ার্কস মানে সাহিত্যকর্ম, অ্যাংলো সেকশন ক্রনিকলস। এটা প্রস আকারে লিখছে, মানে গদ্য আকারে লিখছে, হ্যাঁ। ক্রনিকলস মানে ইতিহাস। তাই অ্যাংলো সেকশন ক্রনিকলস কার লেখা, তাহলে আসতেছে কিং আলফ্রেড দ্য গ্রেট। এরকমই আসতেছে ভেনারেবল বেথ। এই ভেনারেবল বেথকে বলা হয় ফাদার অফ ইংলিশ লার্নিং। উনি হচ্ছে ইংরেজদের ধর্মীয় চর্চা নিয়েই রিসার্চ করতেন সবসময়। কাদের, ইংরেজদের ধর্মীয় চর্চা নিয়ে রিসার্চ করতেন, ঠিক আছে। ওনাকে বলা হয় ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ, ঠিক আছে। ইংরেজি সাহিত্যের প্রথম হিস্টোরিয়ান কাকে বলা হয়, ধর্মীয় চর্চা মানে কি, ইংরেজের ইতিহাস নিয়েই উনি লেখালেখি করতেন, এই জন্য তাকে বলা হয় ফার্স্ট হিস্টোরিয়ান। তার বিখ্যাত যে সাহিত্যকর্ম, এই ইংরেজদের নিয়ে লেখা নিয়েই তার সাহিত্যকর্ম, দ্য এক্লেসিয়াস্টিক্যাল, উচ্চারণ কি, এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল, দ্য এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল। তারপরে ইংরেজদের এরকম সমস্ত কাহিনী, অ্যাংলো সেকশন কাহিনী নিয়ে উনি লেখে কে, ভেনারেবল বেথ। এখন এখান থেকে বিসিএস থেকে শুরু করে বিসিএস এর বাইরে যত নবম গ্রেডের পরীক্ষা আছে, সব নবম গ্রেডের পরীক্ষা এখান থেকে কোশ্চেন পাবেন, ঠিক আছে। কোনো না কোনো শুক্রবার পাবেনই, আপনাদের বয়স যতদিন পরীক্ষা দেবেন। এর মধ্যে এখান থেকে পরীক্ষা আসে কি, এই চারজনে লিখে দিচ্ছে নিচে কে ওল্ড ইংলিশ পিরিয়ডের রাইটার, এই চারজনের একজন অপশনে থাকবে। তারপরে থাকবে হচ্ছে এই ইনফরমেশন গুলি। আর ওইদিকে একটা তো আসি বিউলফ, একটা কি আছে, বিউলফ, ঠিক আছে। কে লিখছে, কি, অ্যানোনিমাস, অজ্ঞাতনামা, ঠিক আছে। এতক্ষণ যা বুঝাইছে কথা কি বোঝা গেছে না, নেটের সমস্যা ছিল।
এখন লেখেন, আচ্ছা এখানে এতক্ষণ যা যা বলছে এগুলো সব কি বুঝতে পারছেন নাকি নেটের প্রবলেম ছিল একটু বলেন তো? এখানে তো দেখলো নেট স্থির হয়ে গেছে, দেখে তো মন খারাপ হয়ে গেছে। সব কি ঠিকঠাক ছিল? সব ঠিকঠাক ছিল কিনা একটু জানায় না? বুঝছি স্যার, ওকে ওকে। এখানে এই যে সব স্থির দেখা যাচ্ছে, নেট একটু প্রবলেম ছিল। ও এখানে সব স্থির দেখা যাচ্ছে, বুঝছেন? এই যে এখানে দেখা যায় কি, এই যে চুপ হয়ে দিচ্ছে, এই যে পরে পরে আসতেছে। আচ্ছা ঠিক আছে, লেখেন দ্য মিডল ইংলিশ পিরিয়ড। দ্য মিডল ইংলিশ পিরিয়ড চমৎকার একটা পিরিয়ড, হ্যাঁ, দ্য মিডল ইংলিশ পিরিয়ড। ঠিক আছে, এটা সময়কাল লেখেন 1066 থেকে 1500, 1066 থেকে 1500। দ্য মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1500। এটাকে 3 ভাগে ভাগ করা হয়, এটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে, এখানে আমি লিখছি এন সি বি। ঠিক আছে, এন সি বি। এন মানে হচ্ছে অ্যাংলো অ্যাংলো নরম্যান পিরিয়ড। সি মানে হচ্ছে দি এইজ অফ চসার। বি মানে হচ্ছে ব্যারেন এইজ, যার আরেক নাম হচ্ছে ডার্ক এইজ। এই অ্যাংলো নরম্যানের সময়কাল হচ্ছে 1066 থেকে 1340। এটা হচ্ছে 1340 থেকে 1400। ঠিক আছে, 1340 থেকে 1400। ঠিক আছে, আর এটা হচ্ছে 1400 থেকে 1500। এটা সময়কাল হচ্ছে 1400 থেকে 1500। একটু প্রবলেম হয়েছিল, নেট একটু প্রবলেম ছিল। ওকে ওকে ভাই, দেখেন লেখা তো শেষ না? ওকে, একটু দেখেন তাহলে। দেখেন এই মিডল ইংলিশ পিরিয়ড কথাগুলো একটু বুঝবেন, হ্যাঁ, কথাগুলো বুঝবেন। দেখেন ইতিহাস, ইংরেজি সাহিত্য কিন্তু একটা ভাস্ট একটা সাবজেক্ট, এটার কিন্তু কোনো শেষ নেই এখনো পর্যন্ত, এবং এটা চলতেই থাকবে চলতেই থাকবে, বুঝছেন? এই সাহিত্যটা আমি চাইলে খালি ডিরেক্ট পড়ায় দিতে পারতাম, এটা এটা লিখছে, এটা এটা লিখছে, এভাবে কিন্তু পড়াচ্ছে না, গল্প শেয়ার করে করে পড়াচ্ছে। আপনাদেরকে কষ্ট হচ্ছে গল্পগুলি শুনতে? একটু জানায়েন, হ্যাঁ, শেয়ার করে করে পড়াচ্ছে, যাতে কি হয়, আপনি যখন আবারও খাতাটা দেখবেন বা পরীক্ষার হলে প্রশ্নটা দেখবেন, একটু ব্রেনে কাজ করবে যে ঘটনাটা আমি জানতাম, স্যার তো এইভাবে বলছে। অপশনের সাথে আপনি মিলাবেন প্রশ্ন, দেখবেন কি 3টে অপশন কখনোই মিলবে না, যেটা আপনার মনের মধ্যে মিলবে সেটাই হচ্ছে অ্যান্সার, এবং ওটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই তাই গল্পগুলো শেয়ার করছি, একটু শুনেন। এই ইতিহাসগুলো না জানলে সমস্যা, হ্যাঁ, একটা স্টুডেন্টের এটা জানা দরকার, পরীক্ষার জন্য না, নিজের জন্য জানা দরকার। দ্য মিডল ইংলিশ পিরিয়ড, এই যে মিডল ইংলিশ পিরিয়ড শুরু হয় 1066-তে, শেষ হচ্ছে কত 1500-তে। 1066 শেষ হয় 1500। ঠিক আছে, শেষ হয় 1500। এই মিডল ইংলিশ পিরিয়ডে যে ঘটনাটা ঘটে সে কি, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ঘটনাটা ঘটে, ওই যে অ্যাংলো সেকশনের নাম শুনছি না একটু আগে যে পড়াইলাম, অ্যাংলো সেকশন। দেখেন ঘটনাগুলো কি রিলেটেড। অ্যাংলো সেকশনরা কাদের, ওনারা কোন দেশে ছিল? জার্মানি। কোথায় আসে? ইংল্যান্ডে আসে। কাদের পরাজিত করে? ইংল্যান্ডকে পরাজিত করে। তারপরে এই জার্মানরা নিজেদের মতো একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলে, বলা হয় গড়ে তোলে বিধে এদেরকে বলে অ্যাংলো সেকশন। আর একটা কথা বলছে, সেকশন হচ্ছে একটা জার্মান উপজাতি, মনে আছে কথাটা?
সেম সেই অ্যাংলো সেকশনদের আবার পরাজিত করার জন্য আসে হচ্ছে এই অ্যাংলো নরম্যান। অ্যাংলো নরম্যানরা হচ্ছে কি ইংরেজ, ঠিক আছে। এই নরম্যান এরা কি করে, এরা এসে কাদের পরাজিত করে, কাদের পরাজিত করে, সেই অ্যাংলো সেকশনদের পরাজিত করে, উনারা একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলে। বুঝতে পারছেন? প্রত্যেকটা এলাকার কি রাজা থাকে না, প্রত্যেকটা জাতির রাজা থাকে না। অ্যাংলো সেকশন যুগের যে রাজা ছিল, অ্যাংলো সেকশন যুগে যারা রাজা বা অভিজাত শ্রেণী, এক কথায় বলি যারা কি অভিজাত শ্রেণী, যারা হচ্ছে যাদের কথা মতো সবাই উঠবস করতো, অ্যাংলো সেকশনের অভিজাত শ্রেণীদের বলা হইতো আর্ল। কি বলা হইতো? আর্ল। অথবা তাদেরকে বলা হইতো, এটা কিন্তু এল, হ্যাঁ, অথবা তাদেরকে বলা হইতো নাইট। কি বলা হইতো তাদেরকে? নাইট বলা হইতো। তাহলে অ্যাংলো সেকশন যুগের অভিজাত শ্রেণীর লোকদের কি বলা হইতো? আর্ল বা নাইট। এরকমই অ্যাংলো নরম্যানদের অভিজাত শ্রেণীদের বলা হয়তো কি ডিউক। কি বলা হয়? ডিউক। কি বলা হয়? ডিউক। ঠিক আছে, এদেরকে ডিউক বলে। এটা যদি দুইটা লিখে দিছে, আরেকটা লিখে দেয়, অথবা ব্যারন বলে। আর এটা কি বলা হয়? ব্যারন। তাহলে অ্যাংলো সেকশনদের অভিজাত শ্রেণীর লোকদের বলা হয় আর্ল অথবা নাইট, এবং অ্যাংলো নরম্যান অভিজাত শ্রেণী, বড়লোক যারা, হ্যাঁ, ধনী শ্রেণী, তাদেরকে বলা হয় ডিউক অথবা ব্যারন। এরা মিলে কি করে? ওদের উপরে অ্যাটাক করে কি হয়? এই অ্যাংলো সেকশনদের পতন ঘটে। পতন ঘটার সাথে সাথে কি হয়? অ্যাংলো সেকশনের অবসান ঘটে। অ্যাংলো নরম্যানের, যেটা মিডল ইংলিশ পিরিয়ডে রচিত, এই অ্যাংলো নরম্যানের সূত্রপাত ঘটে। এই অ্যাংলো নরম্যান আবার কারা? এই অ্যাংলো নরম্যানরাই কিন্তু, এটা যেহেতু অভিজাত শ্রেণী, এরাই কি করে? ফরাসি ভাষা, কোন ভাষা? ফরাসি ভাষা ইংরেজ ভাষাভাষী লোকদের উপরে জোর করে চাপাই দিতে চাইছে। জোর করে কি চাপিয়ে দিতে চেয়েছিল? তাদের কথা, ফরাসি ভাষা যারা জানবে তারাই হচ্ছে ধনী, আর যারা ইংলিশ ভাষা জানবে তারা হচ্ছে গরিব। তারপরে কিন্তু ইংরেজি ভাষা নিয়ে আন্দোলন শুরু হয়। কি শুরু হয়? আন্দোলন শুরু হয়, কথাটা বুঝবেন। সে আন্দোলনের জের ধরে কি হয়? 1362 সালে ইংরেজরা কি করছে? যারা ইংলিশ ভাষায় কথা বলে, তারা বলতেছে কি, আমরা ফরাসি ভাষাভাষী আমরা শিখবো না, ফরাসি কোম্পানিতে আমরা কাজ করব না। ওরা কি করবো? ওরা দেখুক। ওরা আন্দোলন শুরু করে। তখন ইংরেজদের এই আন্দোলনের একদম মানে চিপার মধ্যে পড়ে যায় কারা? সেই ফরাসির সব অভিজাত শ্রেণীর লোকেরা। বাধ্য হয়ে ফরাসির অভিজাত শ্রেণী কি করে? 1362 সালে ইংরেজি ভাষাকে আইন ও আদালতের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে। বুঝতে পারছেন? সেই ইংরেজরা কি করে? তাদের নিজেদের সাবজেক্ট যে ইংলিশ ভাষা, সেটাকে তারা প্রতিষ্ঠিত করে 1362 সালে। এই 1362 পর আসবে 1476, যেটা খুব গুরুত্বপূর্ণ। 1476, এই 1476 সালে আবার কি করে? প্রথম প্রিন্টিং প্রেস তৈরি হয়। কি হয়? প্রিন্টিং প্রেস তৈরি হয়। এই প্রিন্টিং প্রেস কে তৈরি করে? এখানে লিখলাম উইলিয়াম ক্যাক্সটন। এটা কে তৈরি করে? উইলিয়াম ক্যাক্সটন প্রথম প্রিন্টিং প্রেস তৈরি করে। বাংলা সাহিত্যে এরকম মুদ্রণ যন্ত্র আবিষ্কার করে হচ্ছে পঞ্চানন কর্মকার। কে? পঞ্চানন কর্মকার। ইংরেজি সাহিত্যের এরকম মুদ্রণ যন্ত্র আবিষ্কার করে উইলিয়াম ক্যাক্সটন। এটা মধ্যযুগে কত সালে? 1476 সালে। বুঝতে পারছেন ঘটনা? আমরা কিন্তু 1500-র মধ্যে আছি। এরপরে কি হয় দেখেন, এই ইংরেজির সাথে সাথে প্রিন্টিং প্রেস তৈরি হওয়ার পর প্রচুর এখন কি পাবলিশ হওয়া শুরু করে, বিভিন্ন লেখালেখি যখন পাবলিশ হওয়া শুরু করে। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটছে ইন্টারন্যাশনালি, সেটা হচ্ছে 1492 সাল। কত সাল? 1492 সাল। এই 1492-তে কি হয়? কলম্বাস আমেরিকা আবিষ্কার করে। কি হয়? কলম্বাস আমেরিকা আবিষ্কার করে। চমৎকার একটা ঘটনা, বিশাল একটা অ্যাচিভমেন্ট। কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করে নিজের দেশে ফিরছিল, সে দূর থেকে দেখতে পায় শিপে করে, শিপে এসে তো যেহেতু সমুদ্রপথে যাচ্ছিল, শিপে করে সে যেতে যেতে সে মানে যখন নিজের এলাকায় ফিরবে, তখন দেখে দূর থেকে অনেক মানুষ তার অপেক্ষা রয়েছে, অনেক সাংবাদিক। যেহেতু প্রিন্টিং প্রেস তৈরি হয়ে গেছে, হ্যাঁ, অনেক সাংবাদিক, অনেক মানে লক্ষ লক্ষ মানুষ তার অপেক্ষায় আছে।
কেন? যে কলম্বাস নামে একটা লোক যে এরকম একটা দেশ আবিষ্কার করে ফেলছে, এটা জানার জন্য। যাই হোক, কলম্বাস যখন তার নিজের এলাকায় শিপে করে নামলো, সাথে সাথে দুনিয়ার মানুষ তাকে কোশ্চেন করা শুরু করলো, এই ভাই কলম্বাস দেখতে কেমন, কলম্বাস দেখতে কলম্বাস কেমন, কলম্বাস কেমন, কলম্বাস কেমন, কলম্বাস কেমন, কলম্বাস বলতে আমি ঠিক আছে, তাহলে এখন বলেন আমেরিকা কেমন, আমেরিকা কেমন, আমেরিকা কেমন, আমেরিকা দেখতে কেমন, আপনি যে আমেরিকা শহরটা আবিষ্কার করছেন, হ্যাঁ দেশটা যা আবিষ্কার করছেন, সবার একই কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে মানে শুনতে শুনতে সে বিরক্ত হয়ে সে একটা কথা বলে, ওহ আমেরিকা, ইট ইজ রিয়েলি আ সুপার ক্যালিফ্রাজিলিস্টিক্যালিডোসাস। কি বলে? ইট ইজ রিয়েলি আ সুপার ক্যালিফ্রাজিলিস্টিক্যালিডোসাস। ঠিক আছে, এটা লিখলে তো দেখবেন না, এখানে লেখেন, এনে দেখেন, তখন সে একটা কথা বলে, সুপার ফ্রেজিয়ালিস্টিস এক্সপিয়ালিডোসাস। এই সেন্টেন্স, এই শব্দটা বলে, এটা তো সেন্টেন্স না শব্দ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35টা। ঠিক আছে, এখানে মোট 35টা লিটার আছে। সুপার ক্যালিফ্রাজিলিস্টিস এক্সপিয়ালিডোসাস, এটার বাংলা হচ্ছে এক্সিলেন্ট। এটার কি সিনোনিমটা কি? এটার সিনোনিম হচ্ছে এক্সিলেন্ট, চমৎকার। এই ওনার মুখ থেকে প্রথম এই শব্দটা ইউজ করার পর থেকে এটা হয়ে যায় ইংরেজির সবচেয়ে কি বড় একটা শব্দ। আর মেডিকেলের ভাষায় এর চেয়ে তো শব্দ, মেডিকেলের ওয়ার্ডগুলো হিসাব আলাদা। ঠিক আছে, যেমন হচ্ছে মেডিকেলে এটাকে কি বলে, নিউমোনোলজি, সে কি এটা আছে, যেমন ফ্লসিনোসিনিহিলিপিলিফিকেশন। হ্যাঁ, এরকম মেডিকেল অনেক ভাষা আছে, এগুলি আলাদা হিসাব। ইংরেজি ভাষা এগুলো সব বড় শব্দ। এই কথা বলার পর কলম্বাস কি করলো, তার জায়গা থেকে ছেড়ে সুন্দর মতো তার বাসায় চলে আসলো, সবাই অবাক হয়ে গেল। হ্যাঁ, এরপরে 1498 সালে ভাস্কো দা গামা আসে প্রথম ইংল্যান্ড, এটাকে ইন্ডিয়ার আসার, ভারতবর্ষে আসার কি জলপথ আবিষ্কার করে। এর ঘটনার পরিপ্রেক্ষিতে এখন আসেন 1340 সালে অ্যাংলো নর্মানদের আবির্ভাবের পর 1340 থেকে 1400 এই 60টা বছর কি হয়, চসারের আবিষ্কার হয়। কার আবিষ্কার হয়? চসার। এই চসারটাকে ফাটাফাটি ইম্পর্ট্যান্ট। এই চসার হচ্ছে, এই কথাটা কখনোই ভুলবেন না। এখানে কে কে আছেন, এখানে যারা আছেন, ডলি আছেন, তারপর হচ্ছে সুভাষ মণ্ডল, কথাটা বুঝি। চসার হচ্ছে এমন একজন ভদ্রলোক যিনি প্রথম ইংরেজি ভাষায় ইংরেজি সাহিত্য লেখালেখি শুরু করেন। কি বলছি বলেন তো? এই চসার উচ্চারণ কি? চসার। ঠিক আছে, চসার। উনি প্রথম ইংরেজি ভাষায় ইংরেজি সাহিত্য তৈরি, মানে ইংরেজি সাহিত্য লেখালেখি শুরু করে ইংরেজি ভাষায়। ওনার আগের আমলে কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখালেখি হইতো, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে লেখালেখি হতো। তখন এই যে আমরা যে সাহিত্য পড়তেছি ইংরেজি ভাষায়, সেটা কিন্তু প্রথম স্টার্ট করে দেন এই চসার। এই চসারের কারণে কিন্তু আমরা সাহিত্য পড়াশোনা করতেছি। হ্যাঁ, এই চসারের যেহেতু প্রথম ইংরেজি ভাষায় ইংরেজি সাহিত্য লেখালেখি শুরু করেন, তাই চসারকে বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার। ফাদার অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের জনক। পরীক্ষা দিতে কখনো আসে, ফাদার অফ ইংলিশ লিটারেচার কাকে বলে? অপশনে চসারও থাকলো, অপশনে শেক্সপিয়ারও থাকলো, তাহলে কাকে দিব? অবশ্যই চসার। আপনারা কিন্তু সবাই জানেন ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হয় শেক্সপিয়ারকে, অবশ্যই শেক্সপিয়ারকে বলা হয়। বা শেক্সপিয়ারের আগে যদি চসারের নাম যদি একই জায়গায় অপশনে থাকে, অবশ্যই চসার আসবে। চসার ছাড়া এখানে কাউকে আপনি অ্যাড করতে পারবেন না। ইংরেজি সাহিত্যের গুরু বলা হয় চসারকে। কথা কি ক্লিয়ার? ওকে। এরপর আসে অন্ধকার যুগ। অন্ধকার যুগ জিনিসটা কি, যে এই 100 বছর যুদ্ধ টুদ্ধ লাগার কারণে কোনো লেখালেখি হয় না, ইংরেজি সাহিত্যের কোনো লেখালেখি হয় নাই। সেই যুদ্ধের সময়কালটা ছিল 1400 থেকে 1500। এই কারণে এটাকে বলা হয় কি, অন্ধকার যুগ। ক্লিয়ার? এখন কিছু রাইটার লিখে দেবো, সেগুলি লেখা। লেখেন 1 নম্বর লেখেন, এই পিরিয়ডের রাইটার লেখেন দান্তে। লেখেন দান্তে। তার ফুল নেম দুরান্তে ডিগলি এলিঘিয়েরি দান্তে। ওনাকে বলা হয় ফাদার অফ
ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ ওনার epic the divine comedy ওনার epic কোনটা the divine comedy ঠিক আছে দান্তের ফুল নেম হচ্ছে দুরান্তে ডিগলি এলিগিয়েরি ওনাকে বলা হয় ফাদার অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ ওনার epic হচ্ছে কি the divine comedy লেখেন the divine comedy তাহলে এখানে যে ইয়াটা আসে আমরা জানি দান্তের নামটা সবাই শুনছে উনি একজন ইতালিয়ান কবি ইতালিয়ার এরকম তিনজনকে মানে পয়েট অফ ক্রাউন বলা হয় ঠিক আছে কি বলা হয় দ্য ফাউন্টেন পয়েট বলা হয় বা পয়েট অফ ক্রাউন বলা হয় তিনজনকে ঠিক আছে এই তিনজন কারা একটা হচ্ছে এই দান্তে ঠিক আছে একটা হচ্ছে পেত্রাক আরেকটা হচ্ছে বোক্কাসিও আরেকটা কে বোক্কাসিও ঠিক আছে একটা হচ্ছে দান্তে একটা পেত্রাক আরেকটা কে বোক্কাসিও এই তিনজনকে বলা হয় থ্রি ফাউন্টেন্স অফ ইতালি ঠিক আছে এই তিনজনকে একসাথে কি বলা হয় থ্রি ফাউন্টেন্স ঠিক আছে অফ ইতালি তিনজন ফাউন্টেন কাদেরকে বলা হয় দান্তে পেত্রাক বোক্কাসিও এরা কিন্তু নামি দামি কবি যাই হোক এর মধ্যে দান্তের ফুল নেম হচ্ছে দুরান্তে ডিগলি এলিগিয়েরি ওনাকে বলে ফাদার অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ ইতালির ভাষার জনক ওনার বিখ্যাত একটা কবি ইপিক আছে ইপিক মানে হচ্ছে মহাকাব্যের কবিতা আছে নাম কি দ্য ডিভাইন কমেডি এটা দুইটা পর্বে বিভক্ত ঠিক আছে দুইটা পর্বে বিভক্ত হ্যাঁ এটা হচ্ছে দুইটা পর্বে বিভক্ত ঠিক আছে আমি মুছে দিলাম তারপর লেখেন নাম্বার 2 লেখেন জন উইক্লিফ নাম্বার 2 লেখেন জন উইক্লিফ ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্রস মানে কি ইংরেজি গদ্যের জনক ঠিক আছে লেখেন হি ট্রান্সলেটেড the Holy Bible and the New Testament ঠিক আছে এগুলিকে কি করে সে ইংরেজি ভাষা ট্রান্সলেট করার পর প্রস আকারে লেখেন প্রস মানে কি গদ্য আকারে লেখেন যার কারণে ওনাকে বলে ফাদার অফ ইংলিশ প্রস আর ফাউন্ডার বলা হয় কাকে আলফ্রেড দা কিং ঠিক আছে ওইটাকে কাকে বলা হয় কিং আলফ্রেড দা গ্রেট ঠিক আছে তাহলে হি ট্রান্সলেটেড দ্য হোলি বাইবেল এন্ড দ্য নিউ টেস্টামেন্ট এরপর 3 নম্বর লেখেন এরপরে 3 নম্বর লেখেন 3 নম্বর লেখেন এরপরে দেখছেন এটা শেষ লেখেন থমাস মেলোরি ঠিক আছে ওনার প্রস মানে হচ্ছে গদ্য ওনার একটা প্রস লিখছে নাম কি মটে ডি আর্থার ঠিক আছে মটে ডি আর্থার ঠিক আছে মটে ডি আর্থার লেখা শেষ হলে জানা ঠিক আছে এখন এটা দেখেন প্রস মানে গদ্য এখন যদি পরীক্ষায় আসে এরকম থার্ড ব্র্যাকেটে লেখেন মটে ডি আর্থার
কবিতাটা কার লেখা? কি কবিতাটা কার লেখা? এটা পোয়েম লেখা হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসন। লর্ড আলফ্রেড টেনিসন। লর্ড আলফ্রেড টেনিসন, ঠিক আছে, লর্ড আলফ্রেড টেনিসন। তারপর থমাস মেলোডি, গদ্যটা কার লেখা? মর্টেডি আর্থার। আর যদি বলে সেম মর্টেডি আর্থার, এটা রাজার নাম, ওনার পতন টতন নিয়ে ট্র্যাজেডি নিয়ে কাহিনীটা লেখা। ওনার কবিতার নাম কি? যদি বলে কবিতাটা কে লিখছে? লর্ড আলফ্রেড টেনিসন। উনি হচ্ছে ভিক্টোরিয়ান যুগের কবি, উনি হচ্ছে। আর এই থমাস মেলোডি হচ্ছে কি? থমাস মেলোডি হচ্ছে কি? মধ্যযুগের কবি, ঠিক আছে, মিডিল ইংলিশে। লেখা শেষ হলে জানান। আশা করি শেষ। এখন লেখেন 4 নম্বর, 3 তো শেষ, 4 নম্বর লেখেন। 4 নম্বর পাশে লেখেন এ ডট আই। 4-এর পাশে লেখেন এ ডট আই মানে আজীবন ইম্পর্টেন্ট। এ ডট আই মানে কি? আজীবন ইম্পর্টেন্ট। কে? মিরাজুল ইসলাম অপি, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শেষ হলো আপনার? দেখেন জিওফ্রে চসার। জিওফ্রে চসার, ওনার জন্ম 1340-1400। আমি লেখা শেষ করে তবে একসাথে বলে দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ। এটা ইংলিশে শর্ট ফর্ম লিখছে, ইংলিশ লিটারেচার। অথবা তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, অথবা তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাকে বলা হয় মর্নিং স্টার অফ ইংলিশ লিটারেচার। তাকে বলা হয় ফার্স্ট ন্যাশনাল পয়েট ইন ইংল্যান্ড, ঠিক আছে। তারপর লেখেন হি বিলংস টু 14th century। ওকে, সাবধানে যান, বাসা যায়। তারপর দেখেন রাস্তা আবার অ্যাক্সিডেন্ট করেন না দেখতে। আপনি আবার গাড়িটা চালান, অ্যাক্সিডেন্ট করা যাবে না। ঠিক আছে, ওনাকে বলা হয় আবার কি? ফার্স্ট হিউমারিস্ট ইন ইংলিশ লিটারেচার। কি বলা হয়? ফার্স্ট হিউমারিস্ট ইন ইংলিশ লিটারেচার। ওকে, তারপর লেখেন দ্য ফার্স্ট গ্রেট স্টোরি টেইলার। তাকে কত কিছু বলা হয় দেখছেন? দ্য ফার্স্ট গ্রেট স্টোরি টেইলার। তারপর লেখেন দ্য ফার্স্ট গ্রেট মডার্নিস্ট। এগুলো হচ্ছে ওনাকে বলা হয় জিওফ্রে চসার। আপনার লেখেন আর শুনেন, হ্যাঁ। এই যে চসারের কথা যে বললাম না, এই চসার কিন্তু একটু আগে একটা কথা বলছে, উনি প্রথম ইংরেজি ভাষায় ইংরেজি সাহিত্য লেখালেখি করেন। তার মানে কি? যদি বলে ফাদার অফ ইংলিশ লিটারেচার কাকে বলে, তাহলে শেক্সপিয়ার আর চসার দুজনই থাকে। তাহলে আমরা কাকে দিব? অবশ্যই চসার না থাকলে শেক্সপিয়ার। তাহলে দেখেন, যে ভদ্রলোক প্রথম ইংরেজি ভাষায় ইংরেজি সাহিত্য লেখে, তাকে কি ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা যায় না? তাকে কি ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা যায় না? পোয়েট্রি মানে কি? কবিতা। বাংলা সাহিত্য আমরা জানি কবিতা দিয়ে যেমন শুরু হয় না, আধুনিক যুগ মধ্যযুগ, এরকম ইংরেজি সাহিত্য কি দিয়ে শুরু হয়? কবিতা দিয়েই শুরু হয়। তাহলে কবিতা তো ইংরেজি ভাষায় উনিই লেখেন, তাহলে ওনাকে কি ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা যায় না? হ্যাঁ। তারপর এখানে কি বলছে? তাকে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরপর কি আসতে মর্নিং স্টার অফ ইংলিশ লিটারেচার বলা যায়, যেহেতু উনি প্রথম লিখছেন, মর্নিং স্টার বলা যায়।
তারপর তাকে বলা হয় কি, উনি হচ্ছে ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি, ইংল্যান্ডের কি প্রথম জাতীয় কবি, তাই তাকে বলা হয় কি ফার্স্ট ন্যাশনাল পোয়েট ইন ইংল্যান্ড। এখন যদি ফার্স্ট শব্দটা যদি না থাকে, তার মানে কি ফার্স্ট শব্দটা না থাকলে থাকবে কি ন্যাশনাল পোয়েট ইন ইংল্যান্ডের জাতীয় কবিকে, তখন তখন আসবে কি আমাদের বড় ভাইয়ের নাম কি উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে। তাহলে যদি ফার্স্ট ন্যাশনাল পোয়েট শব্দটা থাকে, ফার্স্ট শব্দটা থাকলে চসার, ফার্স্ট যখন থাকবে না তখন আমাদেরকে শেক্সপিয়ার চলে আসবে, একদম ক্লিয়ার। এরপরে দেখেন উনি যেহেতু 1340-এ তার জন্ম, তার সেঞ্চুরি, তিনি কোন সেঞ্চুরির লোক, 14th সেঞ্চুরির লোক, হ্যাঁ। এবং তাকে বলা হয় ফার্স্ট হিউমারিস্ট ইন ইংলিশ লিটারেচার। ফার্স্ট হিউমারিস্ট বলতে কি বোঝাচ্ছে, যে উনি হচ্ছে ইংরেজি ভাষায় প্রথম কি করেন, এই নিয়ে গল্প টল্প নিয়ে সব কি করেন, বিভিন্ন সুন্দর সুন্দর গল্পগুলি সে তুলে ধরেন, ঠিক আছে। এবং গল্প তুলে ধরার কারণে তাকে কি বলা হয়, গ্রেট স্টোরি টেলার। এবং তাকে কি বলা হয়, যেহেতু মডার্নের অনেক কিছু তার ভিতরে, সে মিডল যুগের রাইটার হয়েও মডার্নের অনেক কিছু তার এই এটার নাম কি গল্পের মধ্যে মিলছে, যেমন দ্য ক্যান্টারবারি টেলস, নান্স প্রাইসের পার্লামেন্ট অফ ফাউল, তারপর এটাকে কি বলে হাউস অফ দ্য ফেম, তারপর ট্রোইলাস এন্ড ক্রাইসিডা, হ্যাঁ এগুলি, তারপরে হচ্ছে এটাকে কি বলে দ্য স্টোরি অফ গ্রেসিলডা, ফাটাফাটি ইম্পর্টেন্ট ইনফরমেশন ওনার, হ্যাঁ। এগুলির মধ্যে সে কি করে, সব মডার্ন যুগের অনেক কাহিনীগুলি মিল পাওয়া যায়, তাই তাকে বলে দ্য ফার্স্ট গ্রেট মডার্নিস্ট। এতটুকু বুঝছি, এখন লেখেন তার অ্যাক্টিভিটিস গুলি। লেখেন ওনার সাহিত্য কর্মগুলি লেখেন, আর ফেমাস ওয়ার্কস লেখেন, ফেমাস অ্যাপ বলতে ফেমাস, হ্যাঁ ফেমাস ওয়ার্কস। এক নম্বর লেখেন দ্য ক্যান্টারবারি টেলস, তারপর হচ্ছে নান্স প্রাইডস টেল, তারপর লেখেন পার্লামেন্ট অফ পাউলস, তারপর লেখেন লিজেন্ড অফ আ গুড ওম্যান, তারপর লেখেন হাউস অফ দ্য ফেম, দেখা যায়। তারপর লেখেন হাউস অফ দ্য ফেম, রোমান ডিলে রোজ, তারপর লেখেন দ্য স্টোরি অফ গ্রেসেলডা, তারপর লেখেন ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিডা লেখেন একটু, ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিডা। লেখা শেষ করে জানান এটা, লেখা শেষ করে সবাই জানান। নিচে আরেকটা লাইন লিখে দিই, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন, ঠিক আছে। ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিডা, ঠিক আছে। এটা কার লেখা, উইলিয়াম, এটা হচ্ছে তার প্লে নাটক, কার লেখা উইলিয়াম শেক্সপিয়ার। বানান দেখে দেখে বুঝে বুঝে লেখেন, হ্যাঁ উইলিয়াম শেক্সপিয়ার। লেখা শেষ করে জানা।
শেষ আবার ডান, শুভাশিস, ওকে, শুভাশিস মন্ডল। একটু দেখেন ভাই, হ্যাঁ এগুলি কিভাবে মনে রাখবে, এতগুলো ফাটাফাটি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সাহিত্যকর্ম ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট কোনটা? ক্যান্টারবারি টেলস। এই ক্যান্টারবারি টেলস এর মধ্যে এই টোটাল হচ্ছে এটা 32,000 লাইন আছে। এই কবিতার মধ্যে কত লাইন আছে? 32,000 লাইন আছে। তারপর হচ্ছে 32,000 লাইন আছে এখানে, সরি এখানে হচ্ছে টোটাল হচ্ছে 17,000 লাইন। কত? 17,000 লাইন এই কবিতার, 17,000 লাইন, 32টা ক্যারেক্টার আছে। 32টা কি আছে এখানে? ক্যারেক্টার আছে, ঠিক আছে, 32টা ক্যারেক্টার আছে। আর এখানে টোটাল 24টা স্টোরি আছে। 24টা কি আছে? স্টোরি আছে, হ্যাঁ, গল্প আছে। তার মানে ক্যান্টারবারি টেলস এর মধ্যে কি আছে? 17,000, ঠিক আছে, লাইন আছে, 32টা চরিত্র আছে, 24টা কি আছে? গল্প আছে। 24টা গল্পের মধ্যে, এই 24টা গল্পের মধ্যে 21টা হচ্ছে সম্পূর্ণ, আর 3টা হচ্ছে কি অসম্পূর্ণ গল্প। এই 3টা হচ্ছে কি অসম্পূর্ণ, মানে আনফিনিশড, হ্যাঁ, অসম্পূর্ণ গল্প। আর এই 21টা হচ্ছে কি সম্পূর্ণ গল্প, সম্পূর্ণ গল্প, ঠিক আছে। তাহলে ক্যান্টারবারি টেলস এটা হচ্ছে প্রায় 600 বছর আগে, প্রায় 600 বছর আগে এটা কি হয়, পাবলিশড হয়। এখনো পর্যন্ত এর নাম আছে। এটা বিশাল সুন্দর একটা ইতিহাস। 1170 সালের দিকে রাজা হেনরি নিয়ে একটা কাহিনী। একটা চার্চের বিশপকে উনি মেরে ফেলেন, তারপর নিজের এটাকে কি বলেন, যেহেতু মেরে ফেলেন, ওনার আত্মার সম্মান প্রদর্শনের জন্য তিনি এই ক্যান্টারবারি টেলসে আসেন। তারপরে অনেক কাহিনী, এটা, হ্যাঁ, এটা মানে একটা ক্রিটিক্যাল, এই সময় শেষ সময় এটা বলবো না। আচ্ছা যাই হোক, একটু বোর্ডের দিকে তাকান, আশা করি সবার লেখা শেষ। তারেক ডান, আজকে তারেক ভাই পুরোটাই অ্যাক্টিভ, হ্যাঁ। তারপর হচ্ছে ডলি ডান, লামিয়া ডান, সাব্বাস। একটু দেখেন কিভাবে মনে রাখবো। আমি একটু পড়ছি, আপনারা একটু খাতার সাথে মিলান যে লাইনগুলি ঠিক আছে কিনা, উচ্চারণগুলি ঠিক আছে কিনা, মনে মনে একটু বলেন, আমার সাথে সাথে একটু বলেন। দ্য ক্যান্টারবারি টেলস, ক্যান্টারবুরি না, হ্যাঁ, ঠিক আছে, আবার অনেকে বলে সেন্টারবুরি, এরকম না। দ্য ক্যান্টারবারি টেলস, তারপর হচ্ছে নানস প্রাইসড টেল, তারপর হচ্ছে পার্লামেন্ট অফ ফাউল, তারপর হচ্ছে লিজেন্ড অফ এ গুড ওম্যান, তারপর হচ্ছে হাউস অফ দ্য ফেম, তারপর হচ্ছে রোমান ডিলা রোজ, তারপর হচ্ছে দ্য স্টোরি অফ গ্রেসিলডা, তারপর দ্য ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিডা, উচ্চারণ কি ক্রাইসিডা। আর এখানে সবার শেষে একটা লিখছে ট্রোইলাস অ্যান্ড, হ্যাঁ, আচ্ছা এখানে তো এটা তো ইয়া করছে, এটা ক্রাইসিডা, এটা হবে কি ক্রেসিডা। বানানটা আমি ভুল লিখছিলাম, এটা ঠিক করেন, ক্রেসিডা। এই যে বানানটা এরকম হবে, ক্রেসিডা, CRESSEDA, ক্রেসিডা। এটা একটু বানানটা ঠিক করেন। এটা উচ্চারণ ক্রাইসিডা, ক্রাইসিডা লিখছে চসার। আর ট্রোইলাস এন্ড ক্রেসিডা, ক্রেসিডা লিখছে আমাদের বড় ভাই শেক্সপিয়ার। হ্যাঁ, উচ্চারণের ভিন্ন আছে, বানানো ভিন্ন। এটা ক্রাই, এটা হচ্ছে ক্রে, একটা ক্রাই আর এটা কি ক্রে, উইলিয়াম শেক্সপিয়ার। সবাই ঠিক করছে? এখন মনে রাখবেন কিভাবে, দেখেন এর মধ্যে ক্যান্টারবারি টেলসের পাশে এটা লেখেন। এখানে টোটাল 17,000 লাইন আছে, 32টা ক্যারেক্টার আছে, 24টা গল্প আছে। তার মধ্যে 21টা গল্প সম্পূর্ণ, আর 3টা গল্প কি অসম্পূর্ণ। এখন দেখেন এটা কিভাবে মনে রাখবেন, ফেমাস ওয়ার্ডস, দ্য ক্যান্টারবারি টেলস, নানস প্রাইস টেল। দেখেন দ্য ক্যান্টারবারি, এখানে কি করছে মনে রাখার জন্য, দুইটা টেল পাশাপাশি লিখে দিচ্ছে, ঠিক আছে। তার মানে দুইটা টেল শব্দটা যদি থাকে তাহলে কার মধ্যে ঢুকবে, শেক্সপিয়ার চসারের মধ্যে ঢুকবে। তারপরে দেখে মনে রাখার জন্য কি করছে, ফাউল ওমেন একসাথে লিখে দিচ্ছে, কি ফাউল ওমেন। তাহলে দুইটা টেল পাশাপাশি, ফাউল ওমেন। দেখেন 8টার মধ্যে 4টা হয়ে গেছে। এখন দেখেন এই শব্দগুলো যদি দেখেন, ফাউল একটা শব্দ থাকবে, ওমেন একটা শব্দ থাকবে, শব্দ থাকলে চসারের মধ্যে সব যাবে, ঠিক আছে। কেন তাকে ফাউল ওমেন বলা হয়েছে? সে একটা হাউসে গেল, হাউস মানে কি বাসায় গেল, হাউসে গেল কি নিয়ে গেল, বাসায় রোজ দিয়ে গেল, হাউস রোজ। তাহলে হাউস দেখলে চষা, রোজ দেখলে চষা। তাহলে ফাউলুমেন একটা হাউসে গেল, রোজ নিয়ে গেল, কাকে দেওয়ার জন্য, গ্রেসিলডা এবং ক্রাইসিডা, দুই মহিলাকে দেওয়ার জন্য। এই জন্য তাকে ফাউলুমেন বলা হয়েছে যে তিনি গোলাপ ফুল নিয়ে পুরুষকে না দিয়ে মহিলাকে দিচ্ছে। হ্যাঁ, হিসাব বরাবর তো পুরুষকে দেওয়ার কথা, কিন্তু দিচ্ছে কাকে, মহিলাকে। এই জন্য তাকে কি বলা হয়েছে, ফাউল ওম্যান। দেখেন তো ডলি পারা যাবে কিনা, লামিয়া পারা যাবে কিনা, তারেক পারা যাবে কিনা। ট্রোইলাস এন্ড ক্রেসিডা, হ্যাঁ ওই যে লিখে দিচ্ছে তো নিচে, পরে ঠিক করে দিচ্ছে সবাই। ট্রোইলাস এন্ড ক্রেসিডা ঠিক করছে না?
দেখেন তো মনে রাখার জন্য যে কথাগুলি বলছি পারা যাবে কি না। এখানে কি বলা হয়েছে, দুইটা টেইল পাশাপাশি করে দিচ্ছি, তারপরে ফাউল ওমেন একসাথে করে দিচ্ছি। কেন ফাউল ওমেন বলছি, সেটা হাউজে গেছে, কি নিয়ে গেছে, রোজ নিয়ে গেছে গ্রেসিল্ডা এবং ক্রাইসিল্ডাকে দেওয়ার জন্য। হ্যাঁ জি স্যার পারা যাবে, ওকে ঠিক আছে। এখন লেখেন এটার নিচে আর এটা লেখেন কোটেশন, কি লিখবেন, কোটেশন। দেখেন তো বুঝেন কি না, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নো ম্যান। দেখেন তো এই লাইনটা লেখা যায় কিনা, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নো ম্যান, সময় এবং স্রোত কোনো মানুষের জন্য অপেক্ষা করে না। জীবন আপনারা পড়ছেন, জীবন এটা পড়ছেন, মানুষরাও বলেন, ডায়লগও দেন। আজকে শুনলেন হয়তোবা এটা কার ডায়লগ, জিওফ্রি চসারের ডায়লগ, বুঝছেন, এই ক্যান্টারবারি টেলসের ডায়লগ, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নো ম্যান। বুঝতে পারছেন, সবসময় ছোটবেলা থেকে বলে বলে বড় হয়েছেন। কোন ভদ্রলোক আবিষ্কার করছেন এই লাইনের সৃষ্টিকর্তা কে, সেটা হচ্ছে জিওফ্রে চসার। আমরা কিন্তু নিজেরা লিখি ফেসবুকে, সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু আমরা ক্রেডিটটা দেই না কোথা থেকে নেওয়া। ঠিক আছে, এটা কে, চসার। বুঝছেন, এটা কারা কারা জানতেন, এটা হচ্ছে চসারের। ঠিক আছে, খেয়াল থাকবে, পারা যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে এখানে একটা কথা লিখলাম, একটা হ্যাপি লার্নিং, হ্যাপি লার্নিং। হ্যাঁ, আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত থাক। আর কালকে ক্লাস নেওয়া হবে না, আজকে রাতে হবে না, কালকে হবে না। কালকে আমার মিরপুরে ক্লাস আছে, কালকে ক্লাস নিচ্ছি না আমি। ঠিক আছে, যেহেতু মিরপুরে আছে তা ওইখানে ক্লাস নিব সারাদিন, ওইখানে রাত 9টা 9:30 ওইখানেই শেষ হবে, আস্তে আস্তে অনেক সময় লাগবে। তারপরে পরশুদিন ইনশাল্লাহ আবার নিয়ে নিব। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখানে ওল্ড ইংলিশ মিডিয়ামের 2টা পিরিয়ড শেষ, 8টা পিরিয়ডের মধ্যে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য টান দিয়ে পড়ায় ফেললাম। সবাই পড়ে ফেলবেন এগুলি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।